আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। গ্রাফ কিন্তু আছে আসলে। চলো, বিগত দিনের তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, তোমরা অনেকেই সলভ করছো এবং আমি অনেকের হোমওয়ার্ক আসলে দেখছি, অনেকেরটা হয়তো দেখতেও পারিনি। তোমরা অনেকেই আসলে সাবমিট করছো, অনেকের গুলাতে রিয়্যাক্ট দিয়ে দিছি, কারো কারো গুলাই ভুল হলে সেটার একটা রিমার্ক করে দিছি আর কি, সবগুলো হয়তো দেখতে পারিনি। তো তোমরা এই সলিউশনটা পিডিএফ থেকে অবশ্যই সবাই একটু দেখে নিবা এবং মিলাই নিবা। তা আমরা যেটা আমি খেয়াল করে দেখছি, তোমরা হোমওয়ার্কের প্রথম হোমওয়ার্কটা সবাই ঠিকই করতে পারছো, সৃজনশীল যেটা ছিল দূরত্ব নির্ণয়ের, যেটা সবারই উত্তর আসছিল 310 মিটার। কিন্তু তোমাদের একটা সিকিউ একটু ভুল হয়েছে, যেটা আসলে ত্বরণ বনাম সময় যেটা ছিল আর কি, এটা অনেকেই ভুল করছে আমি দেখছি। মোটামুটি 10 জনের মধ্যে দেখা গেছে যে 3জনই ভুল করছে, 7জন হয়তো ঠিক করছে, বাট 3জনই হয়তো ভুল করছে। তা আমি বলছিলাম যে আমি দেখাই দিব ক্লাসে, এই জন্য এটা একটু কথা বলি এটা নিয়ে আর কি। প্রথম বিষয় যারা ভুল করছো তারা একটা বিষয় খেয়াল করো নাই, সেটা এখানে জিজ্ঞাসা করছে, এখানে জিজ্ঞাসা করছিল এই যে দেখো, ত্বরণ সময় একটা লেখচিত্র আসলে চাইছিল। দেখো, ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে বলছিল, তারপরে গতির প্রকৃতি ব্যাখ্যা করতে বলছে। তো ত্বরণ সময় আঁকতে বলছে, কিন্তু তোমরা যেটা করছো, তোমরা অনেকেই বেগ সময় দিয়ে অ্যান্সার দিছো, বাট অ্যান্সারটা আসলে কি হবে? ত্বরণ সময় দিয়ে হবে। অ্যান্সারটা হবে ত্বরণ সময় দিয়ে। তো তোমরা ত্বরণ ঠিকই বের করছো, যে ত্বরণের মান বের করছো, একটা 2, একটা 0, আর একটা -2, কিন্তু তোমরা ত্বরণ সময় গ্রাফ কিন্তু আঁকো নাই। তো ত্বরণ সময় গ্রাফ এঁকে আসলে ওটার অ্যান্সারটা আমাদের করতে হবে। এখন যাদের আসলে ত্বরণ সময় গ্রাফ বুঝতে সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি আজকে ত্বরণ সময় গ্রাফের আরেকটা প্রশ্ন প্রথমে যাতে তোমাদের বিগত দিনের যে হোমওয়ার্কের সমস্যাটা ছিল, যাতে তোমরা একটা ত্বরণ সময় লেখচিত্র এঁকে দেখাবো। এটাও কিন্তু দিনাজপুর বোর্ডের একটা প্রশ্ন, মানে অন্য একটা প্রশ্ন। এখানেও জিজ্ঞাসা করছে ত্বরণ সময় লেখচিত্র আঁকতে বলছে। তাহলে আমরা প্রথমে একটা ত্বরণ সময় যদি আঁকতে চাই, সবার আগে কিন্তু আমাকে ত্বরণ এবং সময়ের যে মানগুলো সেগুলো আমাকে দেখতে হবে। তো প্রথম বিষয়, তোমরা যে গ্রাফটা এখানে দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো, এদিকে কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে। আমরা জানি যে এদিকে আমাদের বেগ ভি, আর এদিকে আমার কি দেওয়া আছে দেখছো? এদিকে দেওয়া আছে সময়, এদিকে দেওয়া আছে সময়। তাহলে সবাই একটু লক্ষ্য করে দেখো, আমার এই যে যেখান থেকে গ্রাফটা শুরু হয়েছে, এই যে প্রথম যে লাইনটা, এই যে লাইনটা এখানে আছে, এই লাইনের প্রথম অংশ যে বেগের মানটা আছে 8, প্রথম বেগ আমাদের 8, আর লাস্টের যে বেগ সেটা আমাদের 40। তাহলে আমাকে বলো তো, এখানে আদি বেগ কোনটা আর শেষ বেগ কোনটা? বস্তু কিন্তু কিভাবে গতিশীল বলো তো? এইভাবে যাচ্ছে। তাহলে এখান থেকে শুরু করছে, তাহলে যেখান থেকে শুরু করে শুরুর বেগটাই কিন্তু আমাদের আদি বেগ। তাহলে আদি বেগের মান আমাদের আসলে কত বলো তো? 8। আর যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানকার বেগ কত দেখছো? 40। তাহলে শেষ বেগের মান আমাদের 40। এবার খেয়াল করে দেখো, যেখানে গিয়ে সে থামছে সেই পর্যন্ত সময়ের মানটা কত? সময়ের মানটা 8। সময়ের মানটা 8। তাহলে খেয়াল করে দেখো, আমাদের মানগুলা কি? আমাদের মান ইউ এর মান 8, ভি এর মান আমাদের 40, আর সময় আছে আমাদের কত? 8 সেকেন্ড। সময় আছে 8 সেকেন্ড। তাহলে যদি আমি ত্বরণ বের করতে চাই, ত্বরণ কি হবে বলতো? ভি মাইনাস ইউ বাই টি। তো ভি এর মান 40, ইউ এর মান আমাদের 8, আর টি এর মান আমাদের 8। সেখানে যদি আমি মাইনাস করি, 32/8 এর মান আসবে 4। তাহলে প্রথম যে ত্বরণের মানটা আমাদের আসলো, সেটা আসলে আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের প্রথম ত্বরণের মান। ঠিক আছে, এবার আসো পরের ত্বরণের মানটা আসলে আছে কিনা। খেয়াল করে দেখো, আমাদের যে পরের যে অংশটা, দ্বিতীয় যে অংশটা, এই অংশে কিন্তু আসলে বেগের কোনো পরিবর্তন নাই। আমার এখানেও বেগের মান ছিল 40, এখানেও বেগের মান ছিল 40, আবার এখানেও কিন্তু বেগের মান কত বলতো? 40। বেগের মান কিন্তু পরিবর্তন হয় না, এখানে কিন্তু বেগ একই রকম রয়েছে। তো বেগ সমান থাকলে আমরা জানি ত্বরণ 0। কিভাবে? তুমি যদি বলো যে ভাইয়া ঠিক আছে, আমি ম্যাথমেটিক্যালি দেখতে চাই, তাহলে ধরলাম যে আমি এখানে শুরু করছি 40 দিয়ে, খেয়াল করে দেখো শেষও করছে কোথায়? 40এই শেষ করছে। তাহলে এখন যদি আমি এখানে ত্বরণ বের করতে চাই, ত্বরণ হবে ভি মাইনাস ইউ বাই টি। এখন দেখো, বেগের মান 40, আগেও ছিল কত? 40। সময় যে কোনো সময় যদি তুমি বসাও, 40 মাইনাস 40 করলে কত আসবে? 0 আসবে। তার মানে দ্বিতীয় যে ত্বরণটা আমাদের আছে, সেই দ্বিতীয় ত্বরণের মান আমাদের 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আসো 3 নাম্বার অংশ। 3 নাম্বার অংশ কোনটা? 3 নাম্বার অংশ আমাদের এইটা, এইটা, এইটা। তো 3 নাম্বার অংশ দেখো, সে শুরু করছে কোথা থেকে? শুরু করছে এখান থেকে। যেখান থেকে শুরু করছে সেখানেই তার আদি বেগ, সেটা আমাদের কত? 40। আর যেখানে সে শেষ করলো, দেখো তো ওই বেগের মানটা কত? এই যে দেখো, দেখো যেখানে শেষ করছে সেখানকার বেগের মানটা কত দেখছো? 32। তাহলে শেষ বেগের মান আমাদের এখানে কত? 32। আর এই সময়
টাইমটা আমাদের দেখতে হবে যে এই লাইনের জন্য আমাদের যে টাইমটা, সেই টাইমটা আসলে কত আছে এখানে, যে 14 থেকে 8। তাহলে 14 থেকে 8 এর মধ্যে গ্যাপ কত, 4 সেকেন্ড। তাহলে এখানে আমাদের টাইম কতটুকু লাগছে, টাইম লাগছে হচ্ছে আমাদের 4 সেকেন্ড। তাহলে আমি এই ইনফরমেশন গুলো দিয়ে যদি ত্বরণের মান বের করি, তাহলে আমাদের A3 এর মান আসবে হচ্ছে v মাইনাস ইউ বাই টি। তো শেষ বেগের মান হচ্ছে 32, আদি বেগের মান হচ্ছে আমাদের 40, টাইম আছে আমাদের এখানে কত, 4। সো এখানে আমাদের আসছে -8/4 হুইচ ইজ -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের 3 নাম্বার ত্বরণের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের ত্বরণ কয়টা আসছে এখানে বলো তো, 3টা। একটা আসছে হচ্ছে 4, একটা আসছে হচ্ছে 0, আর একটা আসছে হচ্ছে তোমাদের হচ্ছে -2। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, 3টা আসছে। এবার চলো ত্বরণ সময় লেখচিত্রটা আমরা খুব সহজে এঁকে ফেলতে পারবো। তাইলে আমি একটু সামারি করি। প্রথম যে 8 সেকেন্ড সময়, মানে 0 থেকে 8 সেকেন্ড সময়, প্রথম 8 সেকেন্ড সময়ের ত্বরণ হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি এটা পরের পেজে একটু লিখে রাখি। 0 থেকে 8 সেকেন্ড সময়ের ত্বরণের মান ছিল আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি একটু লিখে রাখতেছি আর কি, নোট ডাউন করে রাখতেছি। এবার দেখো দ্বিতীয় যে অংশটা আছে, দ্বিতীয় অংশ হচ্ছে 8 থেকে 14। দেখছো এই যে 8 থেকে 14, দ্বিতীয় অংশের ত্বরণের মানটা আমরা কত পাইছি, দ্বিতীয় অংশের ত্বরণের মান হচ্ছে 0। তাহলে 8 থেকে 14 পর্যন্ত ত্বরণ হচ্ছে 0 হবে। তাহলে লিখে রাখলাম 8 থেকে 14 পর্যন্ত ত্বরণের মান হচ্ছে 0 হবে, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার আসো লাস্টের যে অংশটা আছে 14 থেকে 18 সেকেন্ড, 14 থেকে 18 সেকেন্ডের ত্বরণের মান হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 14 থেকে 18 সেকেন্ড যে সময় ব্যবধানটা, এইখানে ত্বরণের মানটা হচ্ছে আমাদের -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3টা ত্বরণ এখানে আছে তাই না? দেখো কতটা সহজ। দেখো তুমি জাস্ট একটা সিম্পল গ্রাফ এখানে আঁকবা। ধরো এটা হচ্ছে আমার গ্রাফ, এটা হচ্ছে আমার গ্রাফ। তো এখানে আমাদের প্রশ্ন বলছে হচ্ছে ত্বরণ সময়। তাহলে ত্বরণ হচ্ছে কোনটা, এ। তাহলে আমার ওয়াই অক্ষ বরাবর দিব হচ্ছে এ, আর এক্স অক্ষ বরাবর সবসময় সময় দিতে হয়। তাহলে এই দিক বরাবর আমি দিব হচ্ছে সময়। একটু মনোযোগ দাও। তাহলে এখন আমি শুরু করব কোথা থেকে, অনিন্দ তুমি রিক্যাপ করে দেখো। তাহলে এখন দেখো আমরা শুরু করব কই থেকে, 0 থেকে 8। তাহলে সময় 0 থেকে যখন শুরু হবে, 0 থেকে শুরু করে 8 সেকেন্ড পর্যন্ত সময়ে ত্বরণের মানটা দেখছো কত, ত্বরণের মানটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন ত্বরণের মান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি, এই 4টা কি আসলে পজিটিভ না, 4টা পজিটিভ। তাহলে আমরা কিন্তু জানি যে 0-র উপরের দিকে কি থাকে, পজিটিভ মান থাকে, আর নিচের দিকে নেগেটিভ মান থাকে। তো 0-র উপরের দিকে পজিটিভ কত আছে, 4 আছে। তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে 4। তাহলে আমাকে বলো এই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ কতক্ষণ ছিল? এই ত্বরণটা ছিল হচ্ছে 8 সেকেন্ড, 0 থেকে 8 পর্যন্ত। তাহলে এই ত্বরণটা কতক্ষণ ছিল? এই ত্বরণটা ছিল 0 থেকে, এই যে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার যে ত্বরণটা 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত ছিল। তার মানে মোট কতক্ষণ সময় গেছে, 8 সেকেন্ড পর্যন্ত সময় গেছে। মানে 0 থেকে 8 সেকেন্ড টাইম পর্যন্ত ত্বরণের মান কত গেছে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার গেছে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সেকেন্ড। এবার খেয়াল করো, তাহলে প্রথম অংশ কিন্তু আমাদের ডান, এটা আমাদের ডান। এবার দ্বিতীয় অংশ আসো। দ্বিতীয় অংশ দেখো ত্বরণের মানটা কত আছে, 0। ত্বরণের মানটা হচ্ছে 0। এখন কতক্ষণ ধরে ত্বরণের মানটা 0? 8 থেকে 14 সেকেন্ড পর্যন্ত সময়। 8 থেকে 14 কোথায়, এটা এখানে 8 আছে। 8 থেকে 14 সেকেন্ড পর্যন্ত আমি ধরলাম হচ্ছে এইখানে, এটাকে একটু বড় করি। আমি ধরলাম 8 থেকে 14 সেকেন্ড সময় হচ্ছে এইখানে। তাহলে 8 সেকেন্ড থেকে শুরু করে 14 সেকেন্ড পর্যন্ত সময়ে ত্বরণের মানটা ছিল 0। 0 কোনটা বলতো, যে এই লাইনটা, এই লাইনটা হচ্ছে আমাদের 0। সো 8 থেকে 14 পর্যন্ত এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। তাহলে প্রথমে কি ছিল বলো, প্রথমে ছিল হচ্ছে 4, এটা হচ্ছে সেই 4। পরে কত ছিল, 0, সেটা হচ্ছে এই যে 0। এবার আরেকটা কিন্তু আছে, আরেকটা কোনটা বলতো, 14 থেকে 18। 14 থেকে 18 সেকেন্ড সময় তার ত্বরণের মানটা কত দেখছো, -2। তো -2 আসলে কোথায়, 0 থেকে নিচের দিকে গেলে কিন্তু তুমি মাইনাস পাবা। তাহলে 0 থেকে নিচে আমি ধরলাম এটা হচ্ছে আমার -2, ধরলাম এটা হচ্ছে আমার -2। তো এই -2 সময়টা, এই -2 যে ত্বরণটা, সেটা কতক্ষণ ছিল দেখো তো, 14 থেকে 18 সেকেন্ড। 14 থেকে 18, তাহলে 14 থেকে শুরু করে 18 সেকেন্ড পর্যন্ত যে সময়টা, সেই সময়টাতে ত্বরণটা কোন দিকে, নেগেটিভ, নিচের দিকে। তাহলে ত্বরণ আমার এখানে নিচের দিকের লাইন হবে। ত্বরণ এবার কোনটা হবে, নিচের দিকের লাইন হবে। এরপর এই লাইনটাকে জাস্ট এভাবে কানেক্ট করে দাও। ঠিক আছে, সো এই হইতেছে আমাদের ত্বরণ সময় লেখচিত্র। এটা কি কঠিন নাকি সহজ বলো, কঠিন না সহজ বলো? পরন্ত বস্তুর সূত্র শুরু করি। তো গতির সমীকরণ আমরা টুকটাক মোটামুটি সবাই পারি, তবে আমাদের একটু রিভিউ করে নিতে হবে আসলে কি কি আসলে আমরা পড়তে যাচ্ছি।
গতির সমীকরণের ক্ষেত্রে আমাদের মোট চলক থাকে হচ্ছে 5টা। কি কি চলক থাকে? একটা থাকে হচ্ছে ইউ, একটা থাকে ভি, একটা থাকে এ, একটা টি, আর একটা হচ্ছে এস। এখন ইউ দ্বারা আমরা কি বুঝি? আদিবেগ বুঝি। ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে সমতরণ, টি হচ্ছে সময়, আর এস হচ্ছে আমাদের সরণ। একটা মানে প্রত্যেকটা ইকুয়েশনের একটা মানে একটা নর্মাল নিয়ম আছে। নিয়মটা কি জানো? প্রত্যেকটা ইকুয়েশনেই মাত্র 4টা চলক দেওয়া থাকে। চলো আমি তোমাদের একটু দেখাই। যেমন ধরো প্রথম যে চলকটা আছে, ইকুয়েশনটা আছে, প্রথম ইকুয়েশনে দেখো এ একটা চলক ভি, ইউ একটা 2টা, এ একটা 3টা, টি একটা 4টা চলক আছে। সো তোমাকে যদি প্রশ্নে তুমি যদি দেখো যে প্রশ্নে আদিবেগের মান দেওয়া আছে, শেষ বেগের মান দেওয়া আছে, ত্বরণ জিজ্ঞাসা করছে, আর সময় হচ্ছে দেওয়া আছে, তাহলে অবশ্যই তোমাকে এই ইকুয়েশন নিয়ে অঙ্ক করা লাগবে। এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে এই ইকুয়েশন থেকে ত্বরণ কত সেটা বের করো, অবশ্যই আমরা এখান থেকে বের করতে পারবো। কিভাবে? ওই যে এ সমান কি লেখা যায়? ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে না? এখান থেকে কিন্তু এই ইকুয়েশনটা আসলে আসছে। এবার আসো 2 নাম্বার যেটা আছে, তা আমাদের যদি এমন হয় যে তার আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সময়ও দিয়ে দিছে, চাইছে হচ্ছে দূরত্ব, তখন অবশ্যই আমরা 2 নাম্বার ইকুয়েশনটা ব্যবহার করব। 3 নাম্বার ইকুয়েশনটা আমরা কখন ব্যবহার করি? যখন প্রশ্নে ত্বরণ বলে দেয়। যদি প্রশ্নে ত্বরণ বলে দিয়ে এরপর আমার কাছে দূরত্ব জানতে চায়, তখন অবশ্যই আমাদের ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ারটা ব্যবহার করতে হবে। তো এর পরিচয় আশা করি সবাই জানি। এ হচ্ছে আমাদের সমতরণের যে মানটা দেওয়া থাকে, কারণ আমি আগেই বলছি তোমাদের সিলেবাসে যা আছে সব হচ্ছে সমতরণ। আর ভি স্কোয়ারে যে ইকুয়েশনটা আছে দেখতে পাচ্ছ, যখন তুমি দেখবা যে তোমার প্রশ্নে এরকম মনে করো যে তোমার এস এর মান দিয়ে দিছে, ইউ এর মান দিয়ে দিছে, এ এর মান দিয়ে দিছে, চাইছে হচ্ছে ভি, তো তখন অবশ্যই এই 4টা চলক দিয়ে যে ইকুয়েশনটা আছে সেটাকে নিয়ে তোমাকে ম্যাথটা সলভ করা লাগবে। সো এই হচ্ছে মোরলেস আমাদের একটা ছোট্ট রিভিউ। এখন আমরা চলে আসবো হচ্ছে প্রথম কুইজে। আমি দেখি তোমরা এই কুইজটা ঠিকঠাক অ্যান্সার করতে পারো কিনা। এসি দেখো, একটা বস্তু স্থির অবস্থায় আছে, তার মানে তার আদিবেগটা হচ্ছে 0। এখন তার সরণ নির্ণয়ের জন্য, মানে এস সরণ নির্ণয়ের জন্য নিচের কোন সূত্রটা প্রযোজ্য? এখন একটা বিষয় খেয়াল করে দেখো যে প্রত্যেকটা ইকুয়েশনে কিন্তু আমাদের ত্বরণ আছে। প্রত্যেকটা ইকুয়েশনে কি আছে? এখানে ত্বরণ আছে প্রত্যেকটা অপশনে। তাহলে ত্বরণ দিয়ে আমাকে ইকুয়েশন লিখতে হবে। এখন এখানে যে ইকুয়েশনটা আছে এটা টি এর সাথে না, তাহলে আমরা কিন্তু এই যে এস এবং টি দিয়ে কোন ইকুয়েশনটা জানি? এস এবং টি দিয়ে আমরা ইকুয়েশন জানি হচ্ছে এইটা, এই যে এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, যার মধ্যে আবার এ আছে। এই ইউ প্লাস ভি লেখা যাবে না, কারণ এখানে কিন্তু এ নাই। যাই হোক, তাহলে আমরা ইকুয়েশন কোনটা লিখবো? এস ইকুয়ালস টু ইউটি, যেটার সাথে মিলাই লিখতেছি আর কি, প্লাস এটি স্কোয়ার। এখন যেহেতু বলছে স্থির অবস্থা, তার মানে আদিবেগ কত? 0। আদিবেগ যদি 0 হয়, তাহলে দেখো ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এস ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। তাহলে বলো তো তোমরা, এস ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার যদি আমার আসল উত্তর হয়, তাহলে কি এস সমান এটি স্কোয়ার হইতে পারে উত্তরে? কখনোই না, কারণ এখানে অপশনে হাফ দেওয়া নাই। যদি অপশনে এরকম হাফ থাকতো, আমার কিন্তু উত্তর সঠিক হইতো। আচ্ছা, এবার দেখো 2 নাম্বারটা কি সঠিক কিনা। 2 নাম্বার থেকে শুরু করে বাকি সবগুলাতেই দেখো ভি এ এবং এস দিয়ে ইকুয়েশন আছে। সবগুলাই দেখো ভি এ এস, ভি এ এস। তো ভি এ এস দিয়ে আমরা ইকুয়েশন কোনটা জানি? ভি এ এস দিয়ে আমরা ইকুয়েশন জানি হচ্ছে আমাদের এই 4 নাম্বার ইকুয়েশনটা। সো আমরা এখন 4 নাম্বার ইকুয়েশনটা সবাই লিখবো। দেখো, তাহলে ভি স্কোয়ার সমান লিখলাম ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে খেয়াল করে দেখো, আদিবেগ যেহেতু 0, তাহলে এটা 0 হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি কি? ভি স্কোয়ার সমান 2as। তাহলে ভি স্কোয়ার সমান 2as। অপশন বি তে দেখো ভি সমান 2as, এখানে কিন্তু স্কোয়ার দেওয়া নাই। যেহেতু স্কোয়ার দেয় নাই, তার মানে অপশনটা আমাদের ভুল। এখন বাকি দুটাই কিন্তু এস এর মান। বাকি দুটাই কার মান? এস এর মান। আশা করি বুঝতেছো কোনটা অ্যান্সার। তাহলে আমাকে এস এর মানটা বের করতে হবে। সো এস ইকুয়ালস টু কি হবে বলো? ভি স্কোয়ার বাই 2a। ভি স্কোয়ার বাই 2a। তো অপশন কোনটা মিলে? অপশন ডি নাম্বারটা মিলে। বুঝতে পারছি? যারা পারি নাই তারা কি এখন বুঝছি? যারা পারি নাই তারা কি এখন বুঝছি? যারা পারো নাই, এটা কি কঠিন ছিল না সহজ ছিল বলো তো? তো তোমাদের মধ্যে শোভা, এরপর পুতুল, সূর্য, তারপরে হচ্ছে রৌফ, মিতিকা, আবির, রাফি, ইয়াদ, আব্দুর রহমান এবং রাইসা ঠিকঠাক অ্যান্সার করতে পারছে। ওকে, এবার চলো আমরা সামনের দিকে যাই। তো আগের যে প্রশ্নটা আমরা সলভ করলাম, এটা কিন্তু ঢাকা বোর্ড 24-এর। সুতরাং কেউ যদি হাত মুখ গুটিয়ে বসে থাকো যে না আমি এগুলো আসলে সলভ করব না, আসলেও করব না, হাজার শিখাইলেও আমি শিখবো না, তার কিন্তু লস। তার কারণ এগুলা কিন্তু এই যে রিসেন্ট ইয়ারের কোশ্চেন, ঢাকা বোর্ডে আসে এই প্রশ্ন। আচ্ছা, এবার পরেরটাই দেখো, এটাও ঢাকা বোর্ডের প্রশ্ন। এটাও আমি দেখি তোমরা আগে নিজেরা ট্রাই করে দেখো তোমরা আগে পারো কিনা। রিয়া, তুমি রিক্যাপ করে দেখো তাহলে। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ।
স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ। তো স্থির অবস্থান থেকে চলা মানে আসলে কি? স্থির মানে তার আদিবেগ ছিল 0, তোমাদের হিন্ট দিয়ে দিলাম। আর এখানে বস্তুর বেগের সাথে আমাকে হিসাব করতে হবে, মানে বেগ দিয়ে যে ইকুয়েশন গুলো আছে সেগুলো লিখতে হবে। চেষ্টা করো সবাই, ঠিক আছে? বিষয় না। আচ্ছা, এবার আমরা সামনের দিকে যাই। আমাদের হচ্ছে কয়েকটা গ্রাফ এখান থেকে শিখতে হবে আর কি। সো তোমাদের প্রথম যেটা কাজ হবে, যাদের গ্রাফে দুর্বলতা আছে আর কি, তারা এখানে ফুল মনোযোগ দাও, তাহলে দেখবা যে গ্রাফ তোমার কাছে খুব সহজ লাগতেছে। এখানে মনোযোগ না দিলে গ্রাফ কিন্তু বুঝবা না। তো আধা ঘন্টা পরে ক্লাসে এসে বলবা যে আমি গ্রাফ পারি না বা গ্রাফ বুঝি না। সো এখান থেকে ফুল মনোযোগ দিতে হবে। তোমরা খাতা কলমে এখনই খাতা কলম নিয়ে এই 3টা গ্রাফে আঁকবা। সো নাম্বার 1 দিয়ে এই গ্রাফটা আঁকো, নাম্বার 1 দিয়ে এই গ্রাফটা আঁকো। একটা দিকে এক্স অক্ষ দাও আর একটা দিকে ওয়াই অক্ষ দাও, দিয়ে এইভাবে একটা দাগ দাও, এইভাবে একটা দাগ দাও। দাগ দিয়ে লিখে রাখো এটার সমীকরণ হবে হচ্ছে y সমান mx। আমি যা যা বলি এগুলো লেখো, কারণ তোমাদের তো এগুলো নাই, আলাদা করে আসলে শেখানোর জায়গা নাই ফিজিক্সে, কিন্তু এগুলো তোমাদের শিখতে হবে। না শিখলে এই গ্রাফের আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হবে না। সো সরল রেখা দেখো, এটা মূল বিন্দু থেকে শুরু হয়েছে, এটাকে আমরা বলি মূল বিন্দু। সো মূল বিন্দুগামী সরল রেখার ইকুয়েশন হয় হচ্ছে y সমান mx। এম এর পরিচয়টা একটু বলে দেই। এম এর পরিচয় আগের ক্লাসেও বলছিলাম। এম এর পরিচয় হচ্ছে ঢাল। সো y সমান mx হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। এটাকে তোমরা নাম্বার 1 দিবা, এই গ্রাফটাকে নাম্বার 1 দিয়ে তারপরে লিখে ফেলো। তো তোমরা কি কি করবা বলি। 1 নাম্বার দিয়ে গ্রাফটা আঁকবা, নিচে লিখবা সমীকরণ। গ্রাফটা আঁকবা, নিচে লিখবা সমীকরণ। সবার হইলে ডান লেখো, না প্রণয়, আমি তো বলছি সি নাম্বার হবে না। যারা পারো নাই তাদের নিশ্চয়ই গ্যাপ আছে, এই জন্য পারো নাই। সো গ্যাপগুলা ফুলফিল করার জন্যই তো এগুলা দেখাচ্ছি। যদি আমি তোমাকে 10+2 = 12 এই টাইপের ম্যাথ সলভ করাই তাহলে তো হবে না, ঠিক আছে? যেগুলো তোমরা পারো না ওইগুলোর উপরে তো বেশি বেশি ফোকাস দিয়ে ওইগুলাই তো শেখানোর চেষ্টা করতেছি, কারণ আমি জানি যে এগুলাই তোমাদের গ্যাপ আছে, ঠিক আছে? সহজ সহজ অঙ্ক করে কিন্তু নিজের কাছে গুড ফিলিং পাওয়া, এটা কিন্তু আসলে তোমার বৃদ্ধির লক্ষণ না। তোমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এই তো মানে আমি যেগুলা পারি সেগুলাই বারবার সলভ করতেছি, তাইলে কিন্তু আসলে তুমি কিন্তু নতুন কিছু শিখলা না, ঠিক আছে? তো যেগুলা কঠিন লাগে ওইগুলাই আগে আমাদের দুর্বলতাগুলো আগে আসলে শেষ করতে হবে, এটাই শেখার প্রসেস। ডান? ওকে, ডান। এবার 2 নাম্বার দাও সবাই খাতায়। 2 নাম্বার দিয়ে এই গ্রাফটা আঁকো। 2 নাম্বার দিয়ে এই গ্রাফটা আঁকবা। খালি দেখো পার্থক্য কোথায়। এই গ্রাফটা শুরু হয়েছে একদম কোথা থেকে? এই গ্রাফটা একদম শুরু হয়েছে হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদবিন্দু থেকে, মানে মূল বিন্দু থেকে। ধরো 0 0 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? কিন্তু এটা 0 0 থেকে শুরু হয় না, এটা শুরু হয়েছে কই থেকে দেখছো? যদি আমি বলি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এই গ্রাফটা আমার শুরু হয়েছে একটু উপর থেকে, এই যে এখানে একটু উপর থেকে শুরু হয়েছে, তাই না? একটু উপর থেকে শুরু হয়েছে। কতটুকু উপর থেকে শুরু হয় সেটাকে আমরা প্রকাশ করি সি দিয়ে। কতটুকু উপর থেকে শুরু হয় সেটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? সি দিয়ে প্রকাশ করি। সেটাকে বলা হয় ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। দেখছো এই রেখাটা কিন্তু ওয়াই অক্ষকে এতটুকু অংশ কেটে ফেলছে, রেখাটা। এটাকে বলা হয় ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। আচ্ছা, এখন এই কোয়েশনটা লেখার পরে আমাকে একটা কথা বলো যে আমার এখানে যেহেতু একটা এক্সট্রা সি আছে, এক্সট্রা একটা সি কিন্তু এখানে আছে, এখানে কিন্তু কোনো সি ছিল না, কারণ এখানে একদম 0 থেকে শুরু হয়েছে, এখানে সি এর ভ্যালুটা হচ্ছে মনে মনে 0। এজন্য দেখো এখানে ইকুয়েশনে কোনো সি নাই, কিন্তু এই সরলরেখার সমীকরণে একটা সি আছে। তাহলে আগের মতো ইকুয়েশন এখানে থাকবে, y সমান mx থাকবে, এক্সট্রা হিসেবে কে অ্যাড হবে? এই সিটা অ্যাড হয়ে যাবে, এক্সট্রা হিসেবে এখানে সিটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। ইকুয়েশনটা লিখবা এবং এই চিত্রটা সবাই আঁকবা। সবাই আঁকা হলে ডান লেখো, সবাই লিখো ডান। এম কোনটা? এম ঢালটা, এম হচ্ছে ঢাল, লিখেই দিছে আগে, এম হচ্ছে ঢাল। ওকে, এবার আসো 3 নাম্বার। 3 নাম্বারে এরকম একটা গ্রাফ আঁকো। এখানে দেখো পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে এই গ্রাফটা একটু বাঁকা, এইভাবে একটু বেঁকে গেছে,
এদিকে এক্স অক্ষ আছে, এদিকে ওয়াই অক্ষ আছে, আর এই যে গ্রাফটা আস্তে আস্তে বেঁকে গেছে। আমাকে বলো তো গ্রাফটা কোন অক্ষর দিক থেকে বেঁকে গেছে বলো তো? তো তাকায় দেখো, গ্রাফটা এক্স অক্ষর দিক থেকে আস্তে আস্তে সরে গেছে, এক্স অক্ষ থেকে আস্তে আস্তে দূরে সরে গেছে। এক্স অক্ষ থেকে আস্তে আস্তে দূরে সরে গেছে। কার দিকে যাচ্ছে দূরে সরে? ওয়াই অক্ষের দিকে আস্তে আস্তে যাচ্ছে। তো যদি এরকম বাঁকা গ্রাফ তোমরা দেখো, যদি বাঁকা গ্রাফ তোমরা দেখো, এই গ্রাফের নামটা হচ্ছে পরাবৃত্ত। গ্রাফের নাম হচ্ছে পরাবৃত্ত। তো এই গ্রাফের জন্য তোমাদের নাম মনে রাখা দরকার নাই, খালি তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে, মাথায় আসতে হবে যে এটা হচ্ছে আসলে পরাবৃত্তের মতো। ঠিক আছে, লেখা লাগবে না কোথাও আর কি, জাস্ট মনে রাখতে হবে, নাইলে কিন্তু এমসিকিউ সলভ করতে পারবা না। 3 নাম্বার গ্রাফটা এখনো বুঝাই নেই ভাইয়া প্রণয়, 3 নাম্বার গ্রাফটা এখনো বুঝাই নেই। এখন শুধু লিখবা, এখন তো কিছু বোঝাচ্ছি না। এগুলো তোমার কাছে নতুন ইনফরমেশন, তাই না? নতুন ইনফরমেশন, খালি খাতায় লিখবা এখন। পরাবৃত্ত। এখন দেখো এখানে এক্স আছে এবং ওয়াই আছে, এক্স এবং ওয়াই আছে। গ্রাফটা আস্তে আস্তে এক্স অক্ষ থেকে দূরে সরে গেছে। এটা ট্রিক তোমরা একটু লিখবা এখানে। ট্রিকটা হচ্ছে এটা, যে অক্ষ থেকে বেঁকে যাবে, বেঁকে যাবে মানে কি, বাঁক নিবে আর কি, যে অক্ষ থেকে বেঁকে যাবে বা দূরে সরে যাবে, তার মাথায় স্কোয়ার হবে, তার মাথায় স্কোয়ার হবে। ঠিক আছে, পাওয়ার বসবে আর কি। এখানে লিখে রাখলাম পাওয়ার, পাওয়ার বসবে। এই ট্রিকটা একটু লিখে রাখবা, যে অক্ষ থেকে বেঁকে যাবে তার মাথায় একটা পাওয়ার বসবে। তাহলে এখানে তোমরা আমাকে বলো কোন অক্ষ থেকে এখানে বেঁকে যাচ্ছে গ্রাফটা আস্তে আস্তে, বলো তো কোন অক্ষ থেকে আস্তে আস্তে বেঁকে যাচ্ছে? এক্স অক্ষ, ভেরি গুড। তাহলে এক্স অক্ষ থেকে যদি বেঁকে যায়, তাহলে আমি এখানে এক্স এর মাথায় কি দিব? যেহেতু এক্স অক্ষ থেকে বেঁকে যাচ্ছে, তাহলে আমি এক্স এর মাথায় কি দিব? একটা স্কোয়ার দিব, একটা পাওয়ার দিব। আর ওয়াই এর মাথায়, আর ওয়াই এর মাথায় কোনো পাওয়ার হবে না। সেই রিলেশনটা জাস্ট কেমন হবে, এরকম হবে আর কি, যে ওয়াই এর মাথায় আমার পাওয়ার আছে হচ্ছে 1, আর এক্স এর মাথায় পাওয়ার আছে হচ্ছে আমার স্কোয়ার। তো যদি আমি দেখি যে এক্স এর মাথায় পাওয়ার আছে, তাহলে গ্রাফটা এক্স থেকে আস্তে আস্তে বেঁকে যাবে। তাহলে যদি আমি আর একটা অপশন তোমাদের দেখাই, যদি আমি বলি যে ধরো যদি এরকম হয় যে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, যদি এরকম কখনো দেখো, তাহলে আমাকে বলো তো কোনটা সঠিক হবে? এইটা সঠিক হবে নাকি হচ্ছে এইটা সঠিক হবে, বলো তো দেখি। মনে করো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অপশন, আর এটা আমাদের 1 নাম্বার অপশন। বলো দেখি এর জন্য কোনটা সঠিক হবে, কোনটা বলো দেখি, এই সম্পর্কের জন্য কোনটা সঠিক? অপশন 2, অপশন 2, অপশন 2। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দেখি কোনটা সঠিক হবে। দেখি, দেখো কার মাথায় স্কোয়ার আছে? ওয়াই এর উপর স্কোয়ার আছে। তার মানে আমি লিখতে পারবো যে গ্রাফটা ওয়াই অক্ষ থেকে বেঁকে যাবে, ওয়াই অক্ষ থেকে বেঁকে যাবে বা ওয়াই থেকে দূরে সরবে, তাই না? তো দেখো 1 নাম্বারটা প্রথমে যে ভুল সেটাকে বোঝাই। এই গ্রাফটা আস্তে আস্তে ওয়াই এর দিকে চলে যাচ্ছে, ওয়াই এর কাছাকাছি যাচ্ছে, আস্তে আস্তে ওয়াই এর কাছাকাছি যাচ্ছে, ওয়াই থেকে বেঁকে যাচ্ছে না, এটা এক্স থেকে বেঁকে যাচ্ছে। তার মানে এই 1 নাম্বারটা এখানে হবে না। 2 নাম্বার গ্রাফ যদি আমি দেখি, গ্রাফ আস্তে আস্তে ওয়াই এর দিক থেকে দূরে সরে যাচ্ছে বা ওয়াই থেকে বেঁকে যাচ্ছে, তার মানে আমাদের অপশন কোনটা হবে? অপশন 2। অপশন 2 হচ্ছে আমাদের এখানে কারেক্ট। এখন আসো, এগুলা শিখে লাভ কি, তাই না? অনেকে মনে মনে চিন্তা করতেছো ভাই কি লাভ, এগুলা শিখে কি লাভ? এখন তোমরা লাভটা হচ্ছে বুঝবা। তোমার পরীক্ষায় যখন এভাবে প্রশ্ন থাকবে, আমি এটা একটু তোমাদের হচ্ছে ক্লিয়ার করে দেই। এটা এক্স ভার্সেস টি না দিয়ে এটা এস ভার্সেস টি দেই, যেভাবে তোমাদের আসলে পরীক্ষায় আসে। এক্স দিয়েও দিতে পারে, এস দিয়েও দিতে পারে, আমি ইচ্ছা করে এখানে এস ভার্সেস টি দিব আর কি, মানে স্মরণ বনাম সময়, স্মরণ বনাম সময়। ঠিক আছে, এটা হচ্ছে মনে করো এস। সবার আগে তোমার কিছু বোঝা লাগবে না, জাস্ট হচ্ছে ভাইয়া যা পড়াইছে ভাইয়ের উপর বিশ্বাস করে বলো এই গ্রাফটা দেখতে কি সরল রেখা না পরাবৃত্ত, বলো সরল রেখা না পরাবৃত্ত? এই গ্রাফটা সরল রেখা না পরাবৃত্ত? পরাবৃত্ত, হ্যাঁ। এই যে দেখো আগে যেটা পড়াইছি, এই যে পরাবৃত্ত মানে বাঁকা, তো সরল রেখা তো আর না। তাইলে আমি একটু লিখে রাখি যেটা হচ্ছে আমাদের পরাবৃত্ত, কিন্তু এটা যে আসলে পরাবৃত্ত হবে আমি তোমাদের দেখাচ্ছি যে কেন আসলে শেপটা এরকম হইলো, এখন আমি তোমাদের দেখাবো।
তাহলে তোমরা একটা বিষয় খেয়াল করে দেখছো, এখানে কিন্তু একটা ত্বরণের মান আছে, যে ত্বরণের মানটা প্রশ্নে দিয়ে দিছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্নে যে কোনো মান দিয়ে দিবে আর কি। এখন ত্বরণ দিয়ে সরণ সহ সময়ের ইকুয়েশন কোনটা আছে? একটাই আছে, সেটা কোনটা? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। এখন এইখানে সহজ করার জন্য আমরা ধরে নিলাম যে এখানে বস্তুর, তোমরা কিন্তু দেখছো আগের যে বোর্ড প্রশ্নগুলো করছি ওখানে কিন্তু বস্তুর আদিবেগটা শূন্য দিয়ে দেয়। আদিবেগ শূন্য কেন দেয়? তোমাদের লেভেলের ম্যাক্সিমাম প্রশ্ন আদিবেগ শূন্য দিয়ে দেয় যাতে গ্রাফটা সহজ হয়, কঠিন করে না আর কি তোমাদের লেভেলের প্রশ্ন। তাহলে স্থির অবস্থা যেহেতু এখানে বলে দিছে, তার মানে আদিবেগ আমি অবশ্যই কি ধরতে পারি? শূন্য ধরতে পারি। আদিবেগ যেহেতু শূন্য আছে, সবাই লক্ষ্য করো, তাহলে আমি ইউ এর মানটা কি করতে পারি? 0 করতে পারি। এখন তাকাই দেখো, এটাকে আমি লিখতে পারবো এস ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। এবার জাস্ট তোমরা আমার সাথে সাথে অ্যান্সার করো। তোমরা আমাকে বলো তো, এই এসটা আমি কোন অক্ষে বসাইছি? এক্স অক্ষে বসাইছি না ওয়াই অক্ষে বসাইছি? বলো তো, এসটা কোন অক্ষে আছে? বলো। ওয়াই অক্ষ। এসটা আছে হচ্ছে ওয়াই অক্ষে। আচ্ছা, ভালো কথা। এবার তোমরা আমাকে বলো টিটা কোন অক্ষে আছে? এক্স অক্ষ নয় ওয়াই অক্ষ। টিটা কোন অক্ষে আছে বলো? এক্স অক্ষে আছে। ভেরি গুড। টিটা আছে হচ্ছে আমাদের এক্স অক্ষে, এক্স অক্ষে আছে এক্স স্কোয়ার, ঠিক আছে। আর সামনে আছে আমাদের হাফ এ। তো দেখো সেই একই কথা আমি আবারও বলবো যে এখানে হাফ এ আসলে আমার কোনো বিষয় না, হাফ এ আসলে আমার কোনো বিষয় না। হাফ এ কে আমি হাফ এর মতো করে লিখবো, এটাকে চেঞ্জ করার দরকার নেই। এখন ধ্রুবক মানে আসলে কি? যার মান কখনো পরিবর্তন হয় না। তো তুমি দেখো এখানে যে এর মানটা প্রশ্নে দিয়ে দিছে, যদি আমি এর মানটাও এখানে বসাই দিই, এর মানটা হচ্ছে 3। প্রশ্নে যাই দেখ একটা দিয়ে দিবে আর কি। এখন তুমি আমাকে বলো, এই যে এখানে 3/2, এই মানটা তো আর চলক না, এরা তো আসলে ধ্রুবক। তো ধ্রুবক যদি থাকে, আমি কি বলছিলাম, ধ্রুবকের বদলে কি লেখা যায়? ধ্রুবকের বদলে একটা সমানুপাতিক চিহ্ন লেখা যায়। তো সমানুপাতিক চিহ্ন আমি লিখলাম, ডান পাশে আমার আছে এক্স স্কোয়ার, বাম পাশে আছে আমার ওয়াই। তাহলে আমাকে একটু বলো তো সবাই, এখানে গ্রাফে এক্স এর মাথায় কি আছে? পাওয়ার আছে না? এক্স এর মাথায় পাওয়ার। তো যার মাথায় পাওয়ার আছে, গ্রাফ কি তার থেকে দূরে সরে যাবে। সো গ্রাফটা এক্স অক্ষ থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। সো গ্রাফটা হবে এরকম, এরকম। তাহলে তোমরা কি এই জিনিসটা বুঝছো কিনা বলো তো, যে গ্রাফটা আসলে কেন এরকম হইলো, কেন গ্রাফটা এরকম হইলো না? এটাকে তোমরা বুঝছো কিনা? কারণ গ্রাফটা এমন হইতে গেলে এস এর উপর স্কোয়ার থাকা লাগতো, কিন্তু আমরা দেখতেছি গ্রাফটা কার উপর স্কোয়ার আছে? এক্স এর উপর স্কোয়ার আছে। এই জন্য হচ্ছে গ্রাফটা আমার আস্তে আস্তে এক্স অক্ষ থেকে দূরে সরে গেল অথবা বেঁকে গেল। তোমরা কি বুঝছো এই গ্রাফটা কিভাবে আসলো? এখন বলো, এখন কি তোমাদের কাছে মনে হচ্ছে যে আসলে এটা শিখে লাভ আছে? কারণ পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন এভাবে দেয় যে নিচের কোনটি সঠিক, তুমি যে আসলে অ্যান্সার করতে পারবা কিনা। চলো এবার আরেকটা দিয়ে দেখাই, শুধু একটা দেখলে হবে না, কয়েকটা দেখতে হবে। এবার সবাই দেখো তো, এই দিকে আছে কি ভি আর এইদিকে আছে টি। এখন বিষয় হইতেছে যে আমি মানতে চাই না যে গ্রাফটা কেন এরকম। তোমার মাথায় হাজারো প্রশ্ন যে ভাইয়া গ্রাফটা এরকমও হইতে পারতো, এরকমও হইতে পারতো, এরকমও হইতে পারতো, তাই না? গ্রাফটা তো অসংখ্য নিয়মে হইতে পারতো, বাট কেন সরল লেখা? এই প্রশ্ন তোমার মাথায় আসতেই পারে। সেই প্রশ্নের উত্তরটা আমরা এখন দিব। দেখো ভাইয়া, এখানে স্থির অবস্থা বলে দিছে, মানে ইউ এর মান 0, একটা ত্বরণের মান প্রশ্নে দিয়ে দিছে, এদিকে ভি আছে, এদিকে টি আছে। তাহলে কে কে আছে দেখো, ভি ইউ এ টি, ভি ইউ এ টি। এটাতে কোন ইকুয়েশন লেখা যায়? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। বুঝছো কেমনি ইকুয়েশন লিখলাম? বুঝছি। ইউ এর মানটা কত? 0। ইউ এর মানটা হচ্ছে 0। তাহলে এখানে আমি এখন লিখতে পারি ভি সমান এটি, ভি সমান এটি। এবার এর মানটা আমি বসাই দিব, এর মানটা আছে হচ্ছে আমাদের 3। এরকম প্রশ্নে দিয়ে দিবে আর কি, দিয়ে দিবে। এখন বলো তো সবাই, এখানে এই যে ভি যেটা আছে এটা কোন অক্ষে আছে? দেখো তো ভিটা কোন অক্ষে আছে? সবাই বলো, ভিটা কোন অক্ষে আছে? ওয়াই অক্ষ। ভেরি গুড, ভিটা হচ্ছে ওয়াই অক্ষ, এই যে লিখলাম। আচ্ছা সবাই বলো এবার, এই যে টি যেটা আছে না, টিটা কোন অক্ষে আছে বলো তো? টিটা কোন অক্ষে আছে বলো তো? এক্স অক্ষ। আচ্ছা তাহলে টি এর এখানে লিখলাম হচ্ছে এক্স। তাহলে বাচ্চারা বলো, এখানে ওয়াই সমান সামথিং এক্স, ওয়াই সমান সামথিং এক্স। একটু খেয়াল করে দেখো তো, তোমাদের যেখানে আমি থিওরি পড়াইছি, এই এক্স এর সাথে যে বাচ্চাটা থাকে, এক্স এর সাথে যে সহগটা থাকে, এক্স এর সহগের নামটা কি বলো তো? বলো, এক্স এর সহগের নামটা কি?
এক্স এর সহগের নামটা কি এখানে এম, এম এর পরিচয় কি ঢাল, এম এর পরিচয় কি ঢাল। তাহলে এক্স এর সাথে যা থাকবে তাই হচ্ছে এম, এটা আজীবন মনে রাখবা। এক্স এর সাথে যা থাকবে সরলরেখার সমীকরণে সেটা সবসময় ঢাল হয়, মানে এম হয়। তাহলে আমাকে বলতো এখানে এক্স এর সাথে যা আছে সেটা যদি এম হয়, তার মানে যদি বলে প্রশ্নে যে এখানে ঢালের মান কত, তাহলে ঢালটা আসলে কে বলো, ঢালটা আসলে হচ্ছে তোমার এম, এই এমটা হচ্ছে তোমার ঢাল। এবং তাকাই দেখতেছো এই ঢালের মানটা কার সাথে মিলতেছে, 3 এর সাথে মিলতেছে। তার মানে ঢালের মান আসলে কত হবে বলো তো, 3 হবে। তো এখন আসো যে আকৃতিটা কেন এরকম হইলো, তুমি দেখো তো ফাইনালি তুমি কি পাইছো, y সমান mx, y সমান mx। তাহলে y সমান mx টা আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম y সমান mx হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। তোমরা কি মিল পাইছো কিনা বলো তো, যে গ্রাফটা আসলে এরকমই হওয়ার কথা। বলো তো তোমরা কি লজিকটা বুঝছো যে গ্রাফটা আসলে এরকমই হওয়ার কথা। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এখানে ঢালের মানটা কত, তাহলে অ্যান্সার কত হবে, ঢালের মান হবে 3। এবং ঢালটা কি নির্দেশ করে, দেখো তো ঢালটা কি নির্দেশ করে, কার মান, ঢালটা ত্বরণ। যদি বলে ঢালটা কি নির্দেশ করে, তাহলে উত্তর হবে ঢালটা ত্বরণকে নির্দেশ করে। ঢালটা কাকে নির্দেশ করতেছে, ত্বরণকে নির্দেশ করতেছে, ত্বরণকে নির্দেশ করতেছে। ওকে, এখন চলো আরেকটা দেখাই। তো এটা শেখার জন্য এটা হচ্ছে দেখো ত্বরণ ভার্সেস সময়, ওই যে একটু আগে তোমাদের একটা দেখাইলাম না ত্বরণ ভার্সেস সময়, ওইরকম আর কি। এটা একদম সহজ, এখানে কোনো ইকুয়েশনই লাগবে না। দেখো স্থির অবস্থা থেকে এত ত্বরণে সে চলমান। তা আমি তোমাদের বলছিলাম তোমাদের লেভেলে যা আছে সব সমত্বরণ। তার মানে আমাদের এই ত্বরণের মান টি সমান 0 সেকেন্ডেও ত্বরণের মান কত থাকবে, এই 3 থাকবে। টি সমান 1 সেকেন্ডেও সেটা 3 থাকবে। টি এর মান যদি 10 সেকেন্ডও হয় তাও তোমার ত্বরণের মান কি থাকবে, 3ই থাকবে, মানে ত্বরণের মান চেঞ্জ হচ্ছে না। তাহলে খেয়াল করে দেখো সময়ের মান আস্তে আস্তে 1 2 3 এভাবে করে সময়ের মান আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। কিন্তু ত্বরণের মান প্রথমে কত ছিল, 3 ছিল। তাহলে আমি এখান থেকে দাগ দিলাম 3। ত্বরণের মান 1 সেকেন্ডেও 3 থাকবে, 2 সেকেন্ডেও 3 থাকবে, 3 সেকেন্ডেও 3 থাকবে। এভাবে আজীবনই ত্বরণের মান এখানে কি থাকবে, 3ই থাকবে। এই জন্য আমার তাহলে এই লাইনটা কেমন হচ্ছে, একটা স্ট্রেট লাইন হচ্ছে। সো এই হচ্ছে আমাদের ত্বরণ বনাম সময় যে গ্রাফ, যদি সমত্বরণ থাকে সেটা হচ্ছে এরকম হবে আর কি। তোমরা ক্লিয়ার কিনা বলো। রিয়া তুমি তোমার সার্ভার চেঞ্জ করে দেখো অথবা নেট একটু ক্লিয়ার করে দেখো আর কি, ঠিক হয়ে যাবে আশা করি। ওকে ফাইন, এবার চলো তো তোমাদের আমি একটা র্যান্ডম টেস্ট করি, দেখি তোমরা এটা পারো কিনা। র্যান্ডম টেস্ট করি, হ্যাঁ, দেখি তোমরা পারো কিনা। চলো আমি বোর্ডের একটা প্রশ্ন দিয়ে তোমাদের গ্রাফ আঁকাই, বোর্ডের প্রশ্ন দিয়ে গ্রাফ আঁকাই। ধরো এই যে ভি প্রপোর্শনাল টু রুট এস, এটার গ্রাফ আমি তোমাদের দিয়ে আঁকাবো, ঠিক আছে? চলো দেখি পারো কিনা। চলো এখানে আমি একটা তোমাদের দিয়ে গ্রাফ আঁকাই। আমি এখানে বললাম এইদিকে আমার হচ্ছে মনে করো এটা আছে ভি, এটা আছে মনে করো এস। এখন বলে দিলাম যে আদিবেগ হচ্ছে 0। তো ত্বরণ যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় তাহলে গ্রাফটি কি রূপ হবে, গ্রাফটি কি রূপ হবে? প্রথমে তোমার কাজ কি হবে, সবাই একটু লক্ষ্য করো। প্রথমে তোমার কাজ আসলে কি হবে, প্রথম কাজ তোমার হবে হচ্ছে এখানে দেখা যে কে কে আছে। এখানে এস আছে, এখানে ভি আছে। তাহলে দেখো ভি আছে, এস আছে, দেখো ইউ আছে, এ আছে। ভি ইউ এ এস, 4 জন আছে। ভি এ ইউ এস, ভি এ ইউ এস দিয়ে ইকুয়েশন কোনটা আছে, এটা আছে। এই যে লিখে ফেললাম, দেখছো ইকুয়েশন লিখলাম এভাবে, এভাবে ইকুয়েশনটা লিখতে হবে প্রথমে। এটা দেখলেই বোঝা যাবে কোনটা লিখতে হয়। ভি আছে, এস আছে, ইউ আছে, এ আছে, দেখে আমি ইকুয়েশন লিখে ফেললাম। আদিবেগ 0, তার মানে এটা রাখার কোনো দরকার নাই। এখন দেখো এদিক আছে ভি স্কোয়ার, এদিক আছে 2as। ভাই তোমার আর কোনো কষ্ট করা লাগবে না, দেখো কতটা সহজ। এখানে কার মাথায় স্কোয়ার আছে ভাইয়া, স্কোয়ারটা কার মাথায় বলো, সবাই বলো স্কোয়ারটা কার মাথায়, স্কোয়ার কার মাথায়, ভি এর মাথায়। তাহলে বলো কি শিখাইছিলাম, যার মাথায় স্কোয়ার গ্রাফটা তার থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। সো গ্রাফটা কেমন হবে, এরকম হবে, বুঝছো? গ্রাফটা আস্তে আস্তে ভি থেকে দূরে সরে যাবে। সো এই যে হচ্ছে আমাদের গ্রাফ। তাহলে ভি ভার্সেস এস গ্রাফ আসলেও আমরা কিন্তু পারবো। ভি ভার্সেস এস গ্রাফ কিন্তু মোটামুটি একটু উপরের লেভেলের। তোমরা ভি ভার্সেস টি শিখছো, সময় ভার্সেস টি শিখছো, ত্বরণ ভার্সেস টি শিখছো, ঠিক আছে?
সরণ ভার্সেস টি, বেগ বনাম সময় আর হচ্ছে ত্বরণ বনাম সময়, তিনটা শিখছো। এবার আমরা বেগ বনাম সরণ দিয়ে দিলাম, সেই ক্ষেত্রেও তোমরা ইনশাল্লাহ গ্রাফ আসলে ইনশাল্লাহ পারবা। তোমরা কি বুঝছো এটা বলো তো? ক্লিয়ার? তাহলে গ্রাফ কি এখন কি গ্রাফ ভয় লাগবে দেখে যে ভাই বাপরে বাপ গ্রাফ আসছে পারবো না, এরকম মনে হবে? হুম, আশা করি তাহলে আর কারো কোনো সমস্যা হবে না। চলো লাস্ট আর একটা প্র্যাকটিস করি, চলো আর একটা দেখি। এবার ধরে নাও যে এবার আদিবেগ শূন্য দিব না, অনেকক্ষণ আদিবেগ শূন্য দিয়ে শিখাইছি। এবার মনে করো আদিবেগের মান দেওয়া আছে, ধরো আদিবেগের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ত্বরণের মানও আছে, ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন হচ্ছে এরকম একটা গ্রাফ আমাকে আঁকতে দিবে, এরকম একটা গ্রাফ আমাকে আঁকতে দিবে। ধরো এটা সময়, এদিকে মনে করো হচ্ছে বেগ। তাহলে চলো চেষ্টা করি যে বেগটা আমরা আঁকতে পারি কিনা এই গ্রাফটা। চলো চেষ্টা করতে থাকি, চেষ্টা করতে করতে ইনশাল্লাহ আমাদের হয়েই যাবে। দেখো কি কি দেখতে হবে, আগে দেখতে হবে চলক কয়টা। দেখো একটা চলক আছে ভি, একটা চলক আছে টি, একটা চলক আছে ইউ, একটা আছে এ, ইউ আর একটা এ। এই চারটা চলক দিয়ে ইকুয়েশন কোনটা আছে? ইকুয়েশন আছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আশা করি সবাই একমত। এখন তোমাদের কাজ একটাই, তোমরা খালি আমাকে আমার সাথে খালি দেখো মিলে কিনা। এই ভিটাকে আমি কোন অক্ষে বসাবো? অবশ্যই ওয়াই অক্ষ, তাহলে ভি এর নিচে লিখলাম ওয়াই। দেখো কতটা সহজ। টিটা কোন অক্ষে আছে? এক্স অক্ষে আছে, তাহলে টি এর নিচে কি লিখবো? এক্স লিখবো। টি এর নিচে এক্স লিখলাম। বলতো এক্স এর সাথে কে থাকে? সবাই বলতো এক্স এর সাথে কে যেন থাকে, এক্স এর সহগটা যেন কে হয়? এক্স এর সহগ আজীবনই ঢাল হয়। এক্স এর সহগ আজীবন কি হয়? ঢাল হয়, মানে এম হয়, এম। তার মানে দেখো যে ত্বরণের সাথে আসলে এম মিলে গেছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ঢাল কি নির্দেশ করে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে ঢাল কি নির্দেশ করে, উত্তর হবে ঢাল হচ্ছে ত্বরণকে নির্দেশ করে। ঠিক আছে? আচ্ছা, এবার লাস্ট ওয়ান দেখো তো, ওই যে একজন, ওর পরিচয় এখনো পাওয়া যায়নি, ও কিন্তু এখনো বেওয়ারিশ। ও কে বলো তো, দেখি তো কেউ বলতে পারো কিনা। ও কে আসলে? ও আসলে কে? সি, ভেরি গুড, অনেকেই উত্তর করছো। অনেকেই হয়তো চিন্তা করতে পারতেছো না, আমি তাদের জন্য বলতেছি। তোমরা ম্যাক্সিমাম উত্তর করে ফেলছো, যারা পারতেছো না তাদের জন্য বলি, ভাইয়া তুমি খালি দেখো এখানে রাশি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, তিনটা রাশি এখানে আছে। 1 2 3 পদ আছে আর কি, তিনটা পদ আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তিনটা পদ আছে। এখন আমরা তো বুঝছি যে যেহেতু mx আছে তার মানে এটা অবশ্যই সরল লেখা হবে। এখন তাকাই দেখো তো, গ্রাফ যে আমরা পড়াইছিলাম, গ্রাফের মধ্যে সরল রেখার একটা আছে 2 পদওয়ালা ইকুয়েশন, যে একটা y আর একটা mx। সরল রেখার আরেকটা ইকুয়েশন আছে যেটা 3 পদওয়ালা ইকুয়েশন, y একটা, mx একটা, c একটা। তাহলে তাকাই দেখো তো, যেটা আমি এখন শিখাচ্ছি, এখানে পদ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে y আছে, mx আছে, তাহলে আরেকজন কি? আরেকজন অবশ্যই অবশ্যই c হবে। y সমান mx প্লাস c আর কি। তাহলে y সমান mx প্লাস c মানে কি? c মানে আসলে কি বলতো? c মানে সে y অক্ষকে ছেদ করছে, y অক্ষকে ছেদ করছে, তারপরে সে সরল রেখা হয়েছে, মানে 0 থেকে শুরু হয় নাই। তার মানে এই যে c এর মান, এটা কার মান আসলে বলতো? ইউ এর মান। এবং এই ইউ এর মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে। ইউ এর মানটা কত দেখো তো? 2। তার মানে এখানে ইউ এর মানটা হবে হচ্ছে 2। ইউ এর মানটা হবে হচ্ছে 2। এই হচ্ছে আমাদের এখানে গ্রাফটা হবে। তোমরা কি বুঝছো গ্রাফটা? তোমরা কি গ্রাফটা বুঝছো? হ্যাঁ, গুড, ভেরি গুড, ভেরি গুড। বলো তো তাহলে এখানে ঢাল কত? দেখি তো বাচ্চারা, ঢালের মানটা বলো তো দেখি, পারো কিনা? ঢালের মান কত বলো? ঢালের মান কত? 3। ভেরি গুড, ভেরি গুড। দেখো এখানে আমাদের ত্বরণের মান আছে 3। খেয়াল করে দেখো, এক্স এর সাথে যাহা থাকে, এক্স আসলে কে? সময়। এক্স এর সাথে যা থাকে তাই হচ্ছে ঢাল। তার মানে এক্স যেহেতু টাইম, তাহলে এক্স এর সাথে যা থাকবে সে হচ্ছে ঢাল। তাহলে এখানে টি এর সাথে যা থাকবে সে হচ্ছে ঢাল। তাহলে দেখো টি এর সাথে কি আছে? ত্বরণ আছে না? দেখো এই যে ত্বরণের সাথে ঢালটা মিলে গেছে। তাহলে ঢালের মান জানতে চাওয়া মানে ত্বরণের মান জানতে চাওয়া। তার মানে এখানে ঢাল আসলে ত্বরণের সমান, ত্বরণ এ, এবং সেই ত্বরণের মান প্রশ্ন দিয়ে দিছে 3। তাহলে উত্তর হবে ঢালের মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার চলো আমরা হচ্ছে যাই, সামনের দিকে যাই আমরা। এইবার আমরা পরন্ত বস্তু সূত্রের দিকে আসবো আর কি। তো পরন্ত বস্তু সূত্রের ক্ষেত্রে কিছু আমাদের শর্ত থাকবে। তোমরা একটু শর্তগুলো একটু সবাই লিখে নিবা, আমি মার্ক করে দিচ্ছি। 1 নাম্বার শর্ত হচ্ছে
যেই বস্তুগুলা পড়বে তাদের অবশ্যই মুক্তভাবে পড়তে হবে। যে বস্তুভাবে পড়বে সেই বস্তুগুলা, তোমরা খাতায় হেডলাইন দাও, পরন্ত বস্তুর সূত্র, শর্ত, এগুলো হচ্ছে শর্ত, সূত্র না কিন্তু শর্ত। প্রথম শর্ত হচ্ছে প্রত্যেকটা বস্তুকে মুক্তভাবে পড়তে হবে। মুক্তভাবে পড়া মানে হচ্ছে সেখানে কোনো বাতাসের বাধা থাকা যাবে না, সেখানে কোনো বাতাসের বাধা থাকবে না। সবগুলার কারণ বুঝাই দিব, আগে সবাই লেখো, বাতাসের বাধা থাকবে না। প্রথম অপশন হচ্ছে শর্ত, প্রথম শর্ত হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু হইতে হবে। দ্বিতীয় শর্তটা হচ্ছে এটা, যে স্থির অবস্থান থেকে পড়বে, স্থির অবস্থান থেকে পতিত, এটা লেখা রাখো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে বস্তুটাকে অবশ্যই স্থির অবস্থান থেকে পড়তে হবে। স্থির অবস্থান থেকে পড়া মানে কি, জাস্ট এখান থেকে জিনিসটাকে জাস্ট ছেড়ে দিব, হ্যাঁ, জাস্ট একটা জায়গা থেকে জাস্ট ছেড়ে দিব আর কি। আগে স্থির ছিল, এখানে ছেড়ে দিব, পড়ে যাবে, এটাই হচ্ছে পড়ন্ত বস্তু হবে। আচ্ছা, 2 নম্বর শর্ত এটা। 3 নম্বর শর্ত যেটা লিখে রাখবা, তো কেউ যদি স্থির অবস্থান থেকে জাস্ট পড়ে যায়, জাস্ট তুমি যদি ছেড়ে দাও, তুমি এই বস্তুকে জাস্ট ছেড়ে দিলা, তো ছেড়ে দিলে পড়ে গেল না, তো যে পড়ে গেল, যে ছেড়ে দিলাম সে পড়ে গেল, এটাই আসলে তোমার হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু। তা আমাদের কলমই পড়ে গেছে, কলম উঠাই নিলাম। এখন তাহলে যদি স্থির অবস্থান থেকে সে পড়ে, তাহলে আদিবেগ কত হবে বলতো? আদিবেগের মানটা কত হবে বলতো? আদিবেগের মানটা হচ্ছে 0। ঠিক আছে, সো এতটুকু শর্ত সবাই খাতায় লেখো। আচ্ছা, যদি খাতায় লেখা শেষ হয়, এখন আমরা তোমাদের একটা ছোট্ট সিমুলেশন টাইপ দেখাবো আর কি। হ্যাঁ, ছোট্ট একটা সিমুলেশন টাইপ দেখাবো। ওকে, সো আমরা সিমুলেশনটা একটু দেখে ফেলি। সবাই একটু খেয়াল করে দেখো কি দেখাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা টেস্ট আমরা এখানে করতেছি। তো প্রথম যে টেস্টটা, সেখানে হচ্ছে উইথ এয়ার রেজিস্ট্যান্স, মানে বাতাসের বাধা আছে। তো বাতাসের বাধা থাকার কিন্তু যাবে না গ্যালিলিওর শর্তে। দেখো বাতাসের বাধা থাকলে কি হয়, বাতাসের বাধা থাকলে দেখো কি হয়, বাতাসের বাধা থাকলে একটা পালক আর একটা বলের মধ্যে পালকটা পরে পড়বে। কিন্তু দেখো উইদাউট এয়ার রেজিস্ট্যান্স, মানে যখন বাতাসের বাধা নাই, বাতাসের বাধা না থাকলে দেখো পালক এবং বল দুটা একই সাথে নিচের দিকে পড়তেছে। পালক এবং বল দুটা একই সাথে নিচের দিকে এই যে পড়লো, একই সাথে কিন্তু টাচ করলো। আবার দেখো সবাই, প্রথম হচ্ছে বাতাসের বাধা থাকলে বল আগে পড়লো আর পালক আস্তে আস্তে পড়তেছে। আর দ্বিতীয় হচ্ছে বাতাসের বাধা না থাকলে পালক এবং বল, দেখো পালক এবং বল সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে। এটা কোন ক্ষেত্র? যখন বাতাসের বাধা থাকবে না, সেই ক্ষেত্রটা। তাহলে এখন চলে আসি, তাহলে খেয়াল করো, পরন্ত বস্তুর প্রথম যে সূত্রটা সে বলতেছে, সেটা হচ্ছে যদি বাতাসের বাধা না থাকে, অর্থাৎ যদি বিনা বাধা থাকে। বিনা বাধা মানে আসলে কি? বিনা বাধা মানে বাতাসের বাধা নাই। তো যদি বাতাসের বাধা না থাকে, সেক্ষেত্রে সকল বস্তু, সেটা হালকা বস্তু হোক ভারী বস্তু হোক, সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, যেটা আমরা দেখলাম একটু আগে আর কি। আবার দেখো সবাই, আবার দেখো, বায়ুশূন্য যখন অবস্থান থাকে তখন সেখানে কোনো বাতাস থাকে না, কোনো বাধাও থাকে না। তো বাধা না থাকলে দুইটা বস্তুই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে। দেখো একই সাথে সে কিন্তু পড়লো। ঠিক আছে, ওকে। সো তাহলে আমাকে বলো সবাই, প্রথম সূত্রটা আমরা কি ক্লিয়ার কিনা? আমরা কিন্তু ভিজুয়ালাইজ করছি, আমরা কিন্তু দেখছি যে নরমালি কি মনে হয়, নরমালি মনে হয় যে এই যে হালকা যে ফিদারটা আছে, সেই হালকা ফিদার পরে পড়বে, আর ভারী ভারী যে বস্তুটা থাকবে সে হচ্ছে কি আগে পড়বে। তো এটা কখন হয়? যখন হচ্ছে তোমার সেখানে বাতাসের বাধা থাকে। তো বাতাস কি করে? বাতাস হচ্ছে ভারী বস্তুকে বাধা দিলেও, ভারী বস্তুর যেহেতু ওজন বেশি, সে নিচের দিকে পড়ে যায় খুব দ্রুত। বাট হালকা বস্তু তো আসলে বাতাসের সাথে পেরে ওঠে না, হালকা বস্তুকে বাতাসটা আটকায় ধরে রাখে আর কি, সেই জন্য পড়তে আস্তে আস্তে সময় লাগে। এটা কখন? যখন বাতাসের বাধাটা থাকে। বা যদি বাতাসের কোনো বাধা না থাকে, ভ্যাকিউম মানে কি? ভ্যাকিউম মানে বায়ু শূন্য স্থান। ভ্যাকিউম মানে বায়ু শূন্য, মানে শূন্য স্থান আর কি, শূন্য স্থান। তো যদি বায়ু না থাকে, তাহলে বায়ু যদি না থাকে, তাহলে বাতাসের বাধা কি থাকবে? যেখানে বায়ুই নাই বা বাতাসই নাই, সেখানে বাধা থাকবে? সেখানে বাধা কিন্তু থাকবে না। সো বাধা যদি না থাকে, তখন এই বলকেও বাধা দিচ্ছে না কেউ, পালককেও কেউ বাধা দিচ্ছে না।
তো দুইজন দুইজনের মতো সুন্দর করে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এজন্য হচ্ছে গ্যালিলিওর সূত্রে এই বিনা বাধা শর্তটা খুবই ইম্পর্টেন্ট। যদি না থাকতো তো এটা, তাহলে কিন্তু সমান সময়ে তারা সমান দূরত্ব অতিক্রম করতো না। সবাইকে ক্লিয়ার কিনা আমাকে বলো তো? বলের যারা বলছো যে বলের ভর বেশি, তাহলে তার আগে পড়ার কথা, সেটা পড়বে যদি বাতাসের বাধা থাকে। কিন্তু গ্যালিলিও সাহেব কি বলছেন? বাধা থাকা যাবে না। বাধা না থাকলে, তোমাদের তো এক্সপেরিমেন্ট দেখাইলাম, আর কি বলবো বলো, মানে এক্সপেরিমেন্ট তো দেখাইলাম, নিজে তো আর এক্সপেরিমেন্ট করে দেখাইতে পারতেছি না। আর বায়ুশূন্য জায়গা তো তোমাদের লাগবে না, তুমি এক্সপেরিমেন্ট দেখছো, আস্তে আস্তে বড় হও, বায়ুশূন্য জায়গা তুমিও পাবা। 9-10-এ তুমি বললা যে আমাকে একটা বায়ুশূন্য জায়গা দেন তো বায়ুশূন্য জায়গা তৈরি করা তো একটা বিশাল টাকা পয়সা খরচের বিষয় আছে। তো তুমি বায়ুশূন্য স্থান নেওয়ার পিছনে না লেগে আগে হচ্ছে শিখো, শেখার চেষ্টা করো, বড় হও, এরপরে এক্সপেরিমেন্ট করো। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় সূত্র খুব সহজ। দেখো আমরা কি পড়ছিলাম, আগে আমি ইকুয়েশন দেখাই, তারপরে সূত্রটা বুঝাই। দেখো আমরা এই ইকুয়েশনটা শিখছিলাম কিনা, যে ভি সমান ইউ প্লাস এটি, এটা আমরা সবাই আশা করি পড়ছি। এখন এখানে আমরা একটু স্লাইট মডিফিকেশন করব। মডিফিকেশনটা কেমন দেখো, একটু মডিফিকেশন দেখো রিফা, এটা ম্যাথের মূলত। সো ম্যাথের যেহেতু আমি অত বেশি এক্সপ্লেন করতেছি না, ফিজিক্সে যতটুকু লাগবে ততটুকু বলছি। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা সবাই জানি। এখানে দেখো ওরা কি বলছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু। শোনো, এটা কিন্তু আসলে এই সূত্রের জাস্ট একটা শর্ত। তো এই শর্তের কথাটা প্রত্যেকটা সূত্রেই থাকে। দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, এটা সমস্ত সূত্রেই থাকবে, এটা কোনো স্টেটমেন্ট না। সূত্র মূলত শুরু হয় কোথা থেকে? সূত্র মূলত শুরু হয়েছে এখানে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত যে বেগ, সেটা ওই সময়ের সমানুপাতিক। সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। একটু লক্ষ্য করো সবাই, তাহলে আমি বেগ এবং সময়ওয়ালা ইকুয়েশন নিছি। এখন যেহেতু বস্তুটা স্থির অবস্থান থেকে পড়ে, তার মানে আদিবেগ কত বলতো? স্থির অবস্থান থেকে পড়ার কারণে আদিবেগটা কত বলতো? 0। তা আদিবেগ যদি শূন্য হয়, যদি আদিবেগটা শূন্য হয়, আমাকে বলো তো, একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে, তখন তার এই ত্বরণের মানটা কত হয় বলতো ভাইয়ারা? এই ত্বরণের মান কিন্তু অভিকর্ষ ত্বরণের সমান হয়, যার মানটা আসলে হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই এর মানটা আসলে কার মান হবে? জি এর মান হবে, যেটা হচ্ছে আমি জিটি লিখতে পারি। তাহলে এখন দেখো, যেহেতু জি এর একটা ফিক্সড মান আছে, সেটা হচ্ছে কত? 9.8, এবং যার মান থাকে সে আসলে কি ধ্রুবক না? যার মান থাকে সে কি বলতো? ধ্রুবক। আমি কি শিখাইছিলাম? ধ্রুবকটাকে বাদ দিয়ে আমরা একটা সমানুপাতিক চিহ্ন লিখতে পারি, বাম পাশে ভি, ডান পাশে টি। তাহলে দেখো তো, এটা কি প্রমাণ হয়ে গেল কিনা? এটা কি ম্যাথমেটিক্যালি প্রমাণ হয়ে গেল কিনা বলতো? ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করতে পারলাম কিনা বলো, যে ভি সমানুপাতিক টি? পারছি? হ্যাঁ, পারছি। এবার চলো, এবার আরেকটা দেখাই। 3 নাম্বার সূত্র, খালি দেখবা যে কি বলছে, মানে তোমাদের মনে রাখার টেকনিকগুলো আমি শিখাই দিচ্ছি। যে দ্বিতীয় সূত্র যদি আসে, তাহলে সেটা হবে ভি সমানুপাতিক টি। তাহলে তুমি এখন দেখো সূত্রটা তুমি কেমনে বলবা। তো তুমি যদি শুধুমাত্র বলো যে বেগ সময়ের সমানুপাতিক, তাহলে কিন্তু হইল না, তাহলে ফুল মার্কস তুমি পাবা না। কারণ বেগ সময়ের সমানুপাতিকটা কোন ক্ষেত্রে, কোন শর্তে, সেই শর্তটা তোমাকে বলতে হবে। শর্ত কোনটা ছিল? লিখে দিছিলাম, মুক্তভাবে পড়ন্ত বস্তু হবে এবং স্থির অবস্থান থেকে পড়বে। তাহলে তোমার সূত্রে কি বলতে হবে? বেগ সময়ের সমানুপাতিক, এটা তো বলবাই। তার আগে বলতে হবে কি, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু। তারপরে বলবা যে নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ হচ্ছে ওই সময়ের সমানুপাতিক। ঠিক আছে? কিন্তু প্রথমে শর্তটা বলে এরপরে অঙ্কের কথাটা বলে দিবা, তাইলে তুমি ফুল মার্কস পাবা। এরপরে আসো, প্রথমে দেখছো সবসময় কিন্তু শর্তটা থাকে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু। এখন দেখো কি বলছে, মেইন স্টেটমেন্ট কোনটা? এটা, এখান থেকে এই পর্যন্ত নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে। একটা বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়ে, তার মানে সে কিন্তু তখন একটা উচ্চতা অতিক্রম করছে, তাই না? একটা উচ্চতা সে গেছে। তাই নির্দিষ্ট সময়ে যে দূরত্ব সে অতিক্রম করে, তা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে ওই পাশে কি আছে? দূরত্ব, যেটা হচ্ছে এইচ দিয়েও লিখতে পারো, এস দিয়েও লিখতে পারো। এই যে দূরত্বের মানটা, এটা আসলে কার মান? দূরত্বের মানটাকে এস দিয়েও লিখতে পারো, এইচ দিয়েও লিখতে পারো। এইচ কেন লেখে? এইচ এর ইংলিশটা হচ্ছে হাইট, হাইটের বাংলা কি? উচ্চতা। সেখানে দূরত্ব না বলে কিন্তু তোমরা
উচ্চতার জন্য এইচ দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে এখন দেখো দূরত্ব হচ্ছে আমাদের এখানে এস আছে অথবা এইচ আছে, সেটাকে আমি বাম পাশে রাখলাম। দূরত্বটা কার সমানুপাতিক দেখছো? সময়ের বর্গের। এটা হচ্ছে সময়ের বর্গ, তার কি সমানুপাতিক। তাহলে একটা সমানুপাতিক চিহ্ন এখানে আমরা দিয়ে দিব। তার মানে তৃতীয় সূত্রটা আসলে কি? তৃতীয় সূত্র আসলে এইটা। এখন যদি আমরা প্রমাণ দেখতে চাই যে প্রমাণ কিভাবে আসে, তাহলে আমাদের কিসের ইকুয়েশন লিখতে হবে? এইচ এবং টি এর ইকুয়েশন লিখতে হবে। সো এইচ এর সাথে টি এর ইকুয়েশন কোনটা? এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন দেখো স্থির অবস্থান থেকে পড়ার কারণে তার আদিবেগ কত? শূন্য। আদিবেগ যদি আমাদের শূন্য হয়ে যায় তাহলে আমাদের ইকুয়েশন চলে আসতেছে এইচ ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। তো এর মান হচ্ছে আমাদের যখন বস্তু নিচের দিকে পড়ে তখন এই ত্বরণের মানটা আসলে কত? অভিকর্ষ ত্বরণ, যেটা হচ্ছে 9.8। তাহলে এখানে আমি এর মানটা বসাইলাম 9.8 আর এখানে আছে টি স্কোয়ার। তাহলে এখন দেখো ডান পাশে আছে টি স্কোয়ার, বাম পাশে আছে এইচ। তাহলে আমাদের সম্পর্ক কোনটা দাঁড়াইলো দেখছো? এই এবার চলো আমরা হচ্ছে একটু সামনের দিকে যাই। ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর সূত্র এখন আমরা দেখবো আর কি। সো ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু মানে আসলে কি? একটা বস্তুকে আমি উপরের দিকে ভাবে ছুঁড়ে মারবো, উপরের দিকে ভাবে বস্তুকে ছুঁড়ে মারবো। তো ধরো বস্তুটা কেমন আছে, এখানে আমার হাতে আছে, ছুঁড়ে মারলাম। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার কি আদিবেগ শূন্য হবে নাকি আদিবেগ থাকবে? তোমরা বলো তো, একটু ইনবক্সে জানাও তো। উপরে নিক্ষেপ করলে তার কি আদিবেগ 0 হবে নাকি আদিবেগ থাকবে? বলো তো। একটা বস্তুকে আমি উপরে ছুঁড়ে মারতেছি, ছুঁড়ে মারলে আদিবেগ দিতে হচ্ছে না? আদিবেগ না দিলে উঠবে কেমনে? এই যে এখানে ধরে রাখছি, এখন হচ্ছে আদিবেগ শূন্য, বাট উপরে যখন উঠবে কেমনে? এই যে এখানে ধরে রাখছি, এখন হচ্ছে আদিবেগ শূন্য, বাট উপরে যখন আমি ছুঁড়ে মারলাম তখন সে একটা আদিবেগে উপরের দিকে উঠলো না? অবশ্যই উঠলো। তাহলে আমি যদি বলি যে একটা বস্তুকে আমি এভাবে, একটা বস্তুকে আমি এখান থেকে উপরের দিকে ছুঁড়ে মারলাম 2 মিটার পার সেকেন্ডে, তার মানে তার আদিবেগের মান আসলে কত বলতো? 2। আদিবেগের মান কত? 2। এখন দেখো আদিবেগটা আসলে কোন দিকে আছে? উপরের দিকে না? তো উপরের দিকে থাকা মানে সে আসলে ওয়াই অক্ষের কোন দিকে? ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। তো ওয়াই অক্ষের ধনাত্মক দিকে কে? আদিবেগ। সো আদিবেগটা হবে হচ্ছে প্লাস। আদিবেগটা হবে কি? প্লাস। যেহেতু ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আদিবেগটা আছে, মানে আমি ছুঁড়ে মারছি কি উপরের দিক, আর তোমরা জানো উপরের দিকে কিন্তু ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এজন্য ইউ এর আগে আমি কি লিখছি? প্লাস লিখছি। এখন খেয়াল করে দেখো, যদি একটা বস্তু উপরের দিকে উঠতে থাকে, তোমরা কিন্তু জানো যে বস্তুকে সবসময় অভিকর্ষ ত্বরণ কোন দিকে টানে? নিচের দিকে টানে। কারণ কি? একটা বস্তুকে ছুঁড়ে মারলে সে পৃথিবীতে আবার ফিরে আসে। কেন পৃথিবীতে ফিরে আসে? কারণ পৃথিবী তাকে নিচের দিকে একটা বল প্রয়োগ করে টান দেয়। সো নিচের দিকে সে একটা ত্বরণ অনুভব করে। সেই ত্বরণের মানটা আসলে কত? জি। ত্বরণের মানটা আসলে কত? জি। সে জি কাজ করে নিচের দিকে। তো নিচের দিক মানে আসলে কি? নিচের দিক মানে ওয়াই অক্ষের নেগেটিভ ডিরেকশন। এজন্য ত্বরণের মানটা আমরা তখন কত ধরবো? ত্বরণের মানটা আমরা তখন ধরবো হচ্ছে মাইনাস জি। ত্বরণের মানটা আমরা কত ধরবো? মাইনাস জি ধরবো। সো মাইনাস জি হচ্ছে আমাদের ত্বরণের মান, দিক সহ। বুঝতে পারছো? আর এটা হচ্ছে আমাদের আদিবেগ। এটা হচ্ছে আমাদের আদিবেগ। তাহলে আদিবেগের জায়গায় আমি সব জায়গায় বসাবো হচ্ছে প্লাস ইউ, আর ত্বরণের জায়গায় সব জায়গায় আমি বসাবো হচ্ছে মাইনাস জি। আর একটা বিষয় আছে, যখন আমি একটা বিষয়কে এভাবে ছুঁড়ে মারলাম তখন আমরা কি বলি? নির্দিষ্ট উচ্চতায় ছুঁড়ে মারছি। তাহলে একটা বস্তু যদি এখান থেকে ছুঁড়ে মেরে তাকে যদি এই পর্যন্ত আমি নেই, তাহলে তার এই যে দূরত্বটা, এই দূরত্বকে তখন আমরা বলি হচ্ছে উচ্চতা। উচ্চতা বলি। তাহলে এখানে দূরত্বের বদলে আমরা বসাবো হচ্ছে উচ্চতা। তো উচ্চতার এইচ দ্বারা হচ্ছে আমি এটাকে প্রকাশ করব। সো দূরত্ব থাকলে সেখানে আমি বসাবো কত? এইচ বসাবো। এখন সবাই একটু মনোযোগ দাও, সবাই ইনশাল্লাহ বুঝে যাবা। দেখো এই ইকুয়েশনটা কিভাবে আসছে সেটা আমি তোমাদের এখন দেখাবো। মেইন ইকুয়েশনটা প্রথমে লিখলাম v সমান ইউ প্লাস এটি। এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। এটা আমাদের মেইন ইকুয়েশন। এখন দেখো ত্বরণের মানটা আমার বসাইতে হবে মাইনাস জি। তো ত্বরণের যে মানটা, ত্বরণের মানটা আমার বসাইতে হবে কি? মাইনাস জি। আদিবেগে কিছুই বসাইতে হবে না, প্লাস ইউ বসাইতে হবে, আর ভি এর বদলে ভি রাখতে হবে। তাহলে খেয়াল করো প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? এখানে মাইনাস হয়ে যাচ্ছে। সো ইকুয়েশন চলে আসতেছে ভি সমান ইউ মাইনাস জিটি। সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন হবে। কার ক্ষেত্রে? ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। ভি সমান ইউ মাইনাস জিটি। সহজে কিভাবে মনে রাখবা?
ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ছুঁড়ে মারলে বস্তু যায় কোথায়? উপরে। বস্তু যায় কোথায়? উপরে। আর অভিকর্ষ ত্বরণ কাজ করে কোথায়? নিচে। তাহলে বস্তু যাচ্ছে যে দিক, তার বিপরীত দিকে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, এই জন্য অভিকর্ষ ত্বরণের আগে কি থাকবে? একটা মাইনাস থাকবে। বস্তু যেদিকে গতিশীল তার বিপরীত দিকে, বস্তু যেদিকে গতিশীল তার বিপরীত দিকে অভিকর্ষ ত্বরণ কাজ করে, তো বিপরীত বোঝাইতে এখানে একটা আমরা কি দিই? একটা মাইনাস দিয়ে দিই। ঠিক আছে, তাহলে 1 নাম্বার আশা করি সবাই আমরা ক্লিয়ার। এবার আমরা দেখবো 2 নাম্বারটা কিভাবে আসে। দেখো এটা এইচ এর ইকুয়েশন, তাহলে আমরা শুরু করব কই থেকে? এইচ সমান, এইচ না এস থেকে শুরু করব। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন তাকাই দেখো, এস হচ্ছে আমাদের দূরত্ব। তো নর্মালি একটা বস্তু যখন উপর নিচে ওঠানামা করে, উপর নিচে ওঠানামা করা মানে কি? একটা উচ্চতা উঠবে অথবা একটা উচ্চতা নামবে। সো উচ্চতা, এখানে দূরত্বের বদলে আমরা বসাবো হচ্ছে উচ্চতা, এইচ বসাবো। তাহলে এস এর বদলে আমরা কি বসাবো? এইচ বসাবো। আদিবেগ হচ্ছে আমাদের প্লাস ইউ, আর যেখানে আমাদের এ আছে সেই এ এর বদলে কি বসাবো? ত্বরণ মানে হচ্ছে মাইনাস জি, তাহলে আমি ত্বরণের বদলে বসাবো মাইনাস জি। তাহলে খেয়াল করে দেখো তো ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? এইচ সমান ইউটি প্লাস মাইনাস 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 হাফ জিটি স্কোয়ার। এই হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এই হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এতটুকু সবাই ক্লিয়ার কিনা? এটা না শেষ করে ব্রেক দিব না, এটা শেষ করে ব্রেক দিব। 3 নাম্বার। এবার এই যে ইকুয়েশন এখন যেটা আছে এটা কিভাবে আসবে সেটা আমরা দেখব, ভি দিয়ে, ইউ দিয়ে এবং এইচ দিয়ে। সো আমি লিখবো প্রথমে ইকুয়েশন ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। প্রথমে মেইন ইকুয়েশনটা আমরা লিখলাম। এখন আমরা যেটা করব, ভি এর বদলে ভি রাখলাম, ইউ